হ্যালো। সবাই মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, বুলবুল ভাই চলে এসেছে। মিষ্টি দিদি কেমন আছেন? এই তো আছি ভালো। আচ্ছা, বুলবুল ভাই লিখেছে শুভেচ্ছা রইল, ভালোবাসা বিরাম। আচ্ছা, থ্যাংক ইউ। সঞ্জয় লিখছে দিদি ভাই কেমন আছো? এই তো আছি মোটামুটি। বুলবুল ভাই লিখেছে অনেক সুন্দর লাইভ হচ্ছে। আপনি কি মাত্রই আসছেন? হ্যাঁ বুলবুল ভাই। বুলবুল আচ্ছা, বুলবুল ভাই লিখেছে আপনার বাবু কেমন আছে? হ্যাঁ ভালো আছে বুলবুল ভাই। আচ্ছা, বুলবুল ভাই লিখেছে আপনি সুস্থ আছেন? হ্যাঁ আমি সুস্থ আছি। সঞ্জয় লিখেছে দিদি ভাই আমার একটা বন্ধু দরকার আছে দিদি ভাই। হ্যাঁ অপেক্ষা করো, পেয়ে যাবে। এমডি জসিম লিখেছে মেরে ভাই কি কিসকো হাই না লাইফ স্টাইল কি খারাপ মানে কি আমি জানি না। এমডি কামাল লিখেছে সোনার চান আপু তোমার বাসা কোথায়? কলকাতা। নজরুল লিখেছে হাই হ্যালো।
জসিম লিখেছে, বলছি খারাপ কি কিছু বলে না ভাই? বুঝলাম না। হ্যাঁ, জসিম লিখেছে, বৌদি বোন আসেনি জানাইয়েন। যা বুলবুল ভাই লিখছে, দিদি তোমার ওখানে সময় কত? আমার এখানে এখন 10:55 বাজে। সঞ্জয় লিখেছে, গোলাপ ফুলের ভালোবাসা দিলাম। আচ্ছা, ধন্যবাদ। বুলবুল ভাই লিখেছে, খাবার খাওয়া হয়েছে? হ্যাঁ, খেয়েছি। জসিম লিখেছে, ভাইয়া দেশে গেছে, আপনি গেছেন না কেন? আপনি কেন জানো নাকি? যায়নি, এমনি। ভাইয়া তো দুদিন পর পরে দেশে যায়, কিন্তু আমার পক্ষে সম্ভব না ঘন দেশে যাওয়া। জসিম লিখেছে, আপনাকে দেশে যেতে মন চায় না? হ্যাঁ, মন চায়, কিন্তু আসলে ছুটি, বাচ্চার স্কুল ছুটি না হলে তো পারবো না যেতে। বুলবুল ভাই লিখেছে, বাংলাদেশ সময় 11:26। হ্যাঁ, 30 মিনিটের ডিফারেন্স থাকে। সঞ্জয় লিখেছে, তোমার ছেলে মেয়ে কটি দিদি ভাই? আমার এক ছেলে এক মেয়ে। বুলবুল লিখছে, দিদি মন ভালো আছে। হ্যাঁ, কিন্তু আসলে আমি মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে লাইভ করলে কেমন যেন কি ভারী ভারী মনে হয় মনটা, ঘুম একটা চাপও থাকে। নাসিম লিখেছে, কেমন আছো? চলে এলাম তোমার লাইভে আড্ডা দিতে, অনেকদিন পর এলাম। বলো অল বন্ধুরা কেমন আছো? আচ্ছা নাসিম,
অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। বুলবুল লিখেছে কেমন যেন মনে হচ্ছে। না বুলবুল বললাম তো আমি ঘুম থেকে উঠে লাইভে এসেছি, তো ওই জন্য ওরকম মনে হচ্ছে। সঞ্জয় লিখেছে রাখলাম দিদিভাই, আমি কাজ করছি কলকাতায় দিদিভাই, কালকে কথা হবে দিদিভাই, শিবরাত্রি। ওকে। বুলবুল ভাই লিখেছে দিদি আন্টি কেমন আছে? আন্টি আজকে একটু কথা বলেছিলাম, তো উনি ঠিক মতো হয়তো খাওয়া দাওয়া যদি করে তাহলে আস্তে আস্তে ঠিক হওয়ার সম্ভাবনা আছে। খেতে চায় না কোনো কিছু, এই একটা প্রবলেম। আর নাসিম লিখেছে সবাই সাপোর্ট করো, ফলো করো, শেয়ার করো এই ম্যাডামকে। আচ্ছা থ্যাংক ইউ নাসিম। নাসিম লিখেছে চিনতে পারলে আমাকে? হ্যাঁ অবশ্যই চিনতে পেরেছি। নাসিম এতদিন লাইভে আসেনি মনে হয়, নাসিমের বউ নাসিমকে আটকে রেখেছে, তাই না নাসিম? বুলবুল লিখেছে আন্টি কে আপনার কাছে থাকে না? না বুলবুল আসলে আমার বাপের বাড়িতে অনেক দূরে, আমি আমার ফ্যামিলি থেকে একটু দূরে আছি। আর ওখানে আমার 2 ভাই আছে, ওরা প্রাইমারি টিচার। তারপরে বোন আছে, বোনের বিয়ে হয়ে গেছে যদিও। তো ভাইয়েরাই মায়ের দেখাশোনা, বাবুর দেখাশোনা করে। নাসিম এই স্টিকারের মানে কি আমি জানি না। হ্যাঁ নাসিম লিখেছে দাদা কোথায়? দেশের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ নাসিম লিখেছে তোমার দুষ্টুমি মেয়ে কোথায়? দেখতে পাচ্ছি না, ও ঘুমাচ্ছে। নাসিম লিখেছি ডিনার কমপ্লিট হলো তোমার? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। বুলবুল লিখেছে আপনি কি চাকরির জন্য দূরে থাকতে হয় নাকি?
বিয়ে হয়েছে দূরে। হ্যাঁ, আমার বিয়ে হয়েছে দূরে। বুলবুল লিখেছে এদিকে গান গাইতে পারো? না, আমি গান গাইতে পারি না, এমনি গুনগুন করে একটু একটু গাই। নাসিম লিখেছে বলো কেমন আছো, তোমার পরিবার কেমন আছে বলো। হ্যাঁ নাসিম, আমরা সবাই ভালো আছি। নাসিম লিখেছে অনেক রাগ হয়ে গেল তুমি। অনেক রোগা হয়ে গেল তুমি? ও আচ্ছা। না, আমি খুব বেশি রোগা হইনি রে। বুলবুল লিখেছে মন ভালো থাকলে একটা গাইতে পারো, ভালো লাগবে। গান গাওয়ার কথা বললে আমি গাইতে পারি না, আর এমনিতে যা মনে আসে আমি তাই গাই। নাসিম লিখেছে এখন কি গাইডে আসো নাকি তুমি? নাসিম, এই কমেন্টসটা আমি বুঝতে পারছি না কি এটা। আচ্ছা, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও প্লিজ। বুলবুল লিখেছে আমার কাছে মনে হচ্ছে আপনি যতটুকু মোটা আছেন এটাই পারফেক্ট, বেশি হলেও ভালো লাগবে না, কম হলেও ভালো লাগবে না। হ্যাঁ, অনেক সময় এইটুকু মোটা, তাই মনে হয় আমি বেশি মোটা হয়ে যাচ্ছি এরকম। এই ঘুম থেকে উঠে লাইভে এলে না শুধু হাই তুলে। বুলবুল লিখেছে তুমি তো গানের কম্পিটিশনে যাইতে না, যে গান গাইলে খারাপ হলে নাম্বার দেওয়া হবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আজি শুভ দিন নাসিম লিখেছে আমি একটু পরে আসছি, তোমার ভাবে ফোন করেছে। ও আচ্ছা আচ্ছা। অমৃত শুধু চলো যাই, আজি শুভ দিনে পিতার ভবনে, অমৃত সদন চলো যাই, চলো চলো যাই।
তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও, কেউ লাইভটা শেয়ার করো না। বুলবুল লিখেছে, দিদি তুমি যেমন মিষ্টি তোমার গানের গলাও তেমন মিষ্টি, ভালোই লাগলো, তবে তুমি লজ্জা পাচ্ছ। হ্যাঁ, আমি তো আসলে কোনো গানের শিল্পী না, একা একা আপন মনে হয়তো এক দু লাইন, তাও আমি লাইভে এসেই একটু হয়তো মজা করে এক দু লাইন গাই, এমনিতে কোনো গান গাওয়া তেমন একটা হয় না, সময় পাই না। অবশ্য গান তো কাজের মাঝেও গাওয়া যায়। আতাবুদ্দিন লিখেছে, হাই বুলবুল লিখেছে, আমি দুঃখিত আপনাকে তুমি করে সমাধান দেওয়ার জন্য। বুলবুল, কোনো সমস্যা নেই। আচ্ছা, বুলবুল আমার লাইভটা শেয়ার করেছে, থ্যাংক ইউ বুলবুল। আসলে ধরো লাইভে যারা যুক্ত হয়, মানে আমার লাইভে, যারা আমাকে সাপোর্ট করার জন্য আসে বা আমার প্রতি একটুখানি হলেও ভালোবাসা আছে, তারা লাইভটা শেয়ার করে, এটাই মনে করি। কারণ লাইভে তো কত মানুষই যুক্ত হয়, সবাইকে লাইভ শেয়ার করে, যারা হয়তো মন থেকে একটু হলেও ভালোবাসে তারা লাইভ শেয়ার করে। আচ্ছা, বুলবুল লিখেছে, মিষ্টি দিদি তুমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলো, ভালো লাগে, থ্যাংক ইউ বুলবুল। হচ্ছে না হচ্ছে না
নজরুল লিখেছে হাই হ্যালো। তুমি তো তুমি তো আমাকে বুঝলে না। বুলবুল স্ত্রী, তোমার ওখানে কি ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ বুলবুল, এখানে তো এসি চলছে, ওই কারণে একটু ঠান্ডা তো আছেই। রাত্রেবেলা হালকা পাতলা একটু কম্বল গায়ে দিই। আচ্ছা, নজরুল কি লিখেছে এটা আমি বুঝতে পারছি না। তুমি তো তুমি তো আমাকে বুঝলে না, অচেনার ঘুরে হারানো আমিকে, অচেনার ঘুরে হারানো আমিকে খোঁজলে না, তুমি তো আমাকে বুঝলে না। বুলবুল লিখেছে তোমার কপালের ছবি তো অনেক হাসি খুশি আনন্দে ভরা। হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের হোলি খেলার দিনের ছবি ওটা। বুলবুল লিখেছে দিদি তুমি কি ডান্স স্কুলে পড়েছ? কেন বুলবুল, হঠাৎ করে এটা মনে হচ্ছে কেন? আচ্ছা, বুলবুল লিখেছে হোলি খেলায় আচ্ছা তো অনেক সময় ডান্সের প্রতিযোগিতাও হয় তাই? না, হোলি খেলায়
ওরকম কিছু হয় না তো, এমনিতে রং মাখামাখি হয়, এইটুকুই যা, এছাড়া আর তো তেমন কিছু হয় না আমাদের এখানে। বুলবুল এসে দুর্গা পূজায় তো অবশ্যই হয়। আসলে আমাদের কলকাতায় যদি কখনো ধরো কোনো কোনো অনুষ্ঠানের আয়োজন করে কেউ, কোনো সিনেমার বা সিরিয়ালের কাউকে নিয়ে আসে, তখন হয়তো হালকা পাতলা ডান্স হয়। এমনিতে আমি যতটা দেখেছি এখানে ঠাকুর প্রতিমা দেখতে আসে মানুষ দলে দলে, হাজার হাজার লোক, কিন্তু সেখানে কোনো ডান্স তো হয় না। আমাদের এখানে মানে আমরা তো দমদম পার্ক থাকি, এখানে মানে একটা এরিয়া আছে, তো সেখানে 6খানা পুজো হয়। অন্যান্য যে পুজোগুলো ওইগুলো অনেকটা মানে একটা পুজো হয় ধরো, তার থেকে অনেকটাই দূরে আবার আর একটা, তার থেকে আবার অনেকটা দূরে আর একটা, এরকম। কিন্তু আমাদের এইখানের পুজোগুলো এমন একটা সিস্টেমে, এই পায়ে হেঁটে পুজো দেখা যায়, এখানে একটা ওখানে একটা ওখানে একটা, এরকম। তো এত পুজো হয় এক জায়গাতেই, কিন্তু কখনো ওই ডান্স এগুলো দেখিনি। সবাই শুধু ঠাকুর দেখে, সারি মানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বেরোয়, এভাবে ঠাকুর দেখে, কিন্তু ডান্স আমি দেখিনি। আচ্ছা বুলবুল দিদি, তোমার মন মেজাজ অনেকটা ঠান্ডা মনে হয়, আমার কাছে খুব ভালো। আচ্ছা বুলবুল লিখেছি দিদি, তোমার লাইভটা তো আরও ঘন্টাখানেক আগে করলে হয়তো আরও অনুষ্ঠানটা সুন্দর হতো। হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছ। হ্যাঁ, একটু রাত হলে অনেক সময় অনেকে ঘুমিয়েও পড়ে। আর এমনিতে যখন আমি প্রথম আমার পেজ অ্যাক্টিভ করেছিলাম, তখন তো এত প্রতিযোগিতা ছিল না। এখন তো বলতে হয় ঘরে ঘরে পেজ ইউজার হয়ে গেছে। তো আমার ফার্স্ট যে পেজটা, ওই পেজটাতে আমি লাইভ করতাম রাত 12টা থেকে 1টা 2টো 3টা এরকম। তো সেখানে না আমি লাইভে যুক্ত হওয়ার সাথে সাথে 100, 150, 200 লোক যুক্ত হয়ে যেত এনি টাইম।
মানে ধরো আমি সকালে যদি লাইভে করি বা দুপুরে বা রাত্রে দেখতাম কিছুক্ষণ পরেই 10,000 ভিউ হয়ে গেছে। 10 মিনিট লাইভ করে স্টপ করে দিলে ঘন্টাখানেক পরে দেখতাম 10,000 ভিউ হয়ে গেছে। কিন্তু এখন তো আসলে এত পরিমাণে পেজ, ওই জন্যে আগের মতো ভিউয়ার্সও নেই আর ভিউও নেই। কিন্তু দুর্ভাগ্য যে আমার আগের পেজটা হ্যাক হয়েছে। বুলবুল লিখেছে দিদি তোমার মনিটাইজ আছে? হ্যাঁ বুলবুল, বুলবুল লিখেছে সব ঠিক হয়ে যাবে দিদি, আবার পুনর আগের মতো হবে সেই আশা রাখি আমি। আগের মতো হতে হলে পেজে অন্তত 2-3 লাখ ফলোয়ার্স থাকা লাগবে। বর্তমান সময়ে যে প্রতিযোগিতা, তাতে পেজে যদি 2-3 লাখ ফলোয়ার্স থাকে তখন হয়তো 1-150 ভিউয়ার যুক্ত হতে পারে। এছাড়া আমার তো কেবলমাত্র 15,000, এই জন্য আর অত বেশি ভিউয়ার যুক্ত হয় না। আর যদি আমি কন্টিনিউ লাইভ করি তাহলে আস্তে আস্তে হয়তো হতেও পারে। আর আসলে আমার আগের একটা আচ্ছা ফরিদুল চলে এসেছে। হ্যালো বৌদি, কেমন আছেন? এই তো ভালো আছি। মানে আগের যে একটা অভ্যাস, মানে আগে যে দেখতাম যে লাইভে যুক্ত হলে 1-150 ভিউয়ার্স মানে চলে আসতো, এখন এই 2-1 ভিউয়ার্স দেখে না আমার মনে হয় আর বেশি করে ঘুম আসে। আর তখন আমি রাত 2-3টা পর্যন্ত লাইভ করতাম, এক ফোঁটা ঘুম আসতো না, কারণ এত পরিমাণে কমেন্টস আসতো। কমেন্টস পড়তে পড়তে ঘুম আসছে, এটা ব্রেনেই থাকতো না। ফরিদুল লিখছে দাদাভাই কোথায় আছে? দাদাভাই গ্রামের বাড়িতে। আচ্ছা, রাতে খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। কী থেকে রান্না করেছেন? ফরিদুল, আমরা রাত্রেবেলা তো যতই তরকারি থাকুক, মাংস থাকুক, যা থাকুক, কিন্তু রাতের বেলা আমরা দুধ ভাত খাই। আচ্ছা, ফরিদুল লিখেছে ভালোবাসার বিরাম। ফরিদুল লিখেছে লাল গোলাপের শুভেচ্ছা। বুলবুল লিখেছে তোমার পেজ হ্যাক হয়েছে, তুমি তো আর হ্যাক হও নাই, তোমার কৌশল তো হারিয়ে যায় নাই, একদিন সব আগের মতো হয়ে যাবে। কিন্তু বুলবুল সেই পেজটাতে যত দ্রুত সব কিছু এই হয়েছিল, যেমন খুব দ্রুত ভিউ বাড়ত, খুব দ্রুত সবাই যুক্ত হতো, আর
মানে ওই পেজটার মতো পেজ আর কখনো হবে না। ওই পেজটাতে প্রায় 50,000-এর মতো ফলোয়ার্স ছিল। আচ্ছা, ফরিদুল লিখেছে সারা রাত লাইভ চলবে। কেন ফরিদুল, ঘুমাতে হবে না? তো ওখানে আমি লাইভে যদি আসতাম তাহলে প্রত্যেকটা লাইভে প্রায় 400-500 ফলোয়ার্স মানে যুক্ত হতো পেজে। 400-500। আমি লাইভ শেষে দেখতাম যে আমার ফলোয়ার সংখ্যা কত ছিল আর কত এখন আছে। তো ওই পেজটা যদি হ্যাক না হতো তাহলে এখন মনে করো আমার পেজে 2-4 লাখ ফলোয়ার্স থাকতো। আসলে ওই কথা বলে তো আর লাভ নেই, ওটা আমার ভাগ্যেই ছিল না। কারণ আমি না, আমাকে যে মানে নোটিফিকেশন সেন্ড করেছিল যে সি ইউজার কোড, অ্যাক্সেস কোড, এইগুলো সেন্ড না করলে আমার পেজটা ডিজেবল হয়ে যাবে। তো আমি তো জানতাম না তখন অ্যাক্সেস কোড দিয়ে দেয়া মানে আমার পেজ অন্য কাউকে দিয়ে দেয়া। তো আমি ভাবলাম যে ফেসবুক টিম আমাকে নোটিফিকেশান দিয়েছে, তাহলে তো আমি মানে সেই পেজটাতে আমার 50,000 ফলোয়ার ছিল। আমি মানে ফার্স্ট টাইম 8,500 টাকা আমি পেয়েছিলাম পেজ থেকে। তো ওই টাকাটা পাওয়ার কিছুদিন পরেই ভাবলাম যে আমার পেজে মনিটাইজ করা পেজ, এত ফলোয়ার্স, একবার টাকাও পেলাম, এখন যদি ডিজেবল হয়ে যায়। তো আমি তাড়াহুড়ো করে একটা কম্পিউটার থেকে যখনই ওই সি ইউজার কোড, অ্যাক্সেস কোড এগুলো দিলাম তখনই আমার পেজটা উড়ে গেল, আর আমার পেজটা আমার আইডির সাথে আর দেখতে পেলাম না। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমার গ্রুপে, আমার পেজে আমি একটা পোস্ট করেছিলাম যে আমার পেজে এই নোটিফিকেশান আসছে, আমি কি করব বুঝতে পারছি না, তোমাদের জানা থাকলে আমাকে একটু কমেন্টস করে জানো। একটা মানুষও কমেন্টস করলো না যে এটা করো না, এটা করলে কিন্তু পেজটা হ্যাক হয়ে যাবে। আসলে ধরে নিতে হবে যে ওটা আমার একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওই পেজটা আসলে আমার ভাগ্যেই ছিল না। ফরিদুল লিখছে চোখের ঘুম তো কেড়ে নিয়েছেন। ওরে বাবা, কি বলে ফরিদুল, আমি তো ঘুমে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। চোখে জলের কত ছবি আছে, চোখের জলের তবু কত ছবি আছে। ফরিদুল লিখেছে দাঁড়াও, তোমার চোখের ঘুম কেড়ে নিতেছি বাবা। ভালোবাসা অবিরাম প্রিয়। আচ্ছা, অভিজিৎ, নতুন বন্ধু অভিজিৎ। কে ভুল করেছি নিজে জানি না, খুঁজে খুঁজে দিশেহারা
আচ্ছা, বুলবুল ভাই লিখেছে, দুঃখ করো না, তুমি ঠিক মতো পেজে কাজ করলে আগের মতো হয়ে যাবে। আসলে বুলবুল ভাই, যেখানে প্রতিযোগিতা বেড়ে যায় সেখানে সাকসেস হওয়া খুব কঠিন হয়ে যায়। ফরিদুল লিখেছে, বৌদি মিষ্টি করে হাসো না, তোমার হাসিতে সেই লাগে বাবা। আর প্রথম যে পেজটা ছিল ওই পেজটাতে তো আমি যখন লাইভ করতাম, মানে আমার হাজব্যান্ড অনেকটা সহযোগিতা করতো, মেয়েটাকে সামলাতো। মেয়েটা তখন আরো ছোট ছিল, দেড় বছর 2 বছর ছিল বয়স, 1.5 বছরই হবে আমার মনে হয়, হয়তো বা আরো ছোট থাকতে পারে। আচ্ছা, ফরিদুল লিখেছে, অবশ্যই বৌদি তুমি সাকসেস হবে। তাই? আচ্ছা, তোমরা দোয়া করো। তো তখনও আমার প্রায় 1টা বছর লেগেছিল। 1টা বছর পরে তারপরে আমি টাকা পেয়েছিলাম। আচ্ছা, বুলবুল লিখছে, নিজের প্রতি বিশ্বাস রেখে দেখো না, আমি বলছি তোমার দ্বারাই হবে। আবার শোনো, আগে এরকম ছিল যে আমি সবসময় চেষ্টা করতাম আমার টাইমটা ঠিক রেখে লাইভ করার, তারপরে 2-3 ঘন্টা লাইভ করতাম। একবার যদি কেউ কোনো কাজে ধাক্কা খায় তখন তার মানে ইন্টারেস্টটা কিন্তু কমে যায়। যখন আমার পেজটা হ্যাক হলো তখন তো আমি এত কষ্ট পেয়েছিলাম, ভেবেছিলাম যে আর কখনো কোনো পেজই অ্যাক্টিভ করবো না, আর পেজে কোনোদিন কাজই করবো না। তারপরে আমার এই পেজটা খোলা ছিল ওই আইডিতেই, 1-2 মাস চলে গেল এইভাবে। আর ওই পেজটা আমার পেজটা হ্যাক হয়ে যাওয়ার পরেও ওই পেজটার পোস্ট করা আমার আইডিতে আসতো, কোনো কিছু পোস্ট করলে আমার আইডিতে ঢুকলে চলে আসতো। তখন ওইগুলো দেখতাম, ওই হ্যাকার লাইভ করেছে ফেস না দেখিয়ে, তারপরে এটা ওটা পোস্ট করেছে ভিডিও যেগুলো মানসম্মত না, একটু ন্যাকেট আর কি। ওগুলো দেখে দেখে আমার আরও বেশি রাগ হতো, খুব হতো। আমি ওকে কমেন্টস করতাম যে তুই আমার পেজ হ্যাক করেছিস, তুই ভালো থাকতে পারবি না, হ্যান মনে করো ওই পেজটার পেছনে আমি যে সময়টা ব্যয় করেছি, যে কষ্ট করেছি না, সেই কষ্টটা তো আমার এক নিমিষেই সেই কষ্টের ফলটা আমি হারিয়ে ফেলেছি। আর তারপরে যদি নিজে দেখি যে আমার ওই পেজটা কেউ ইউজ করছে, তখন কেমন লাগে। পরে আমি আমার সমস্ত আইডি থেকে ব্লক করে দিলাম, যে ওই পেজের পোস্ট যত আমার সামনে আসবে ততই আমার কষ্ট হবে। ফরিদুল লিখেছে, ওই তোমার হাসিতে বাগানের ফুল ফোটে, সেই হাসিতে সূর্যটাই মুচকি হেসে ওঠে বাবা। কিন্তু বর্তমান সময়ে তো মানুষ অনেক সচেতন হয়ে গেছে। আমি এখন যে পেজটাতে কাজ করছি এই পেজটাতেও অন্তত 2-3 বার হ্যাকারদের নোটিফিকেশান দেওয়া হয়ে গেছে। যখন 4,500 ফলোয়ার ছিল তখনও 2-3 বার নোটিফিকেশান দিয়েছে, পেজ যেভাবে যে সিস্টেমে হ্যাক করে আর কি, ওই সিস্টেমের নোটিফিকেশান।
তো তারপরে আবার 10,000 ফলোয়ার্স হলে আবার দিয়েছিল 2-3 বার। তো আমি তো এখন বুঝে ফেলেছি যে না, এইখানে কখনোই করা যাবে না, কোনো রকমের ওই লিঙ্কে টাচ করা যাবে না, ওই নোটিফিকেশানে। বুলবুলি কিছু তোমার আইডির 10 সার্টিফিকেট ছিল না। আসলে বুলবুল যত কিছুই থাক না থাক, আমি যখন কাউকে সি ইউজার কোড অ্যাক্সেস কোড দিয়ে দিচ্ছি তখন আর আমার বলতে কিছু থাকলো না। সে ধরো যে হ্যাক করেছে সে 2 দিন পরেই ওই ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করে দেবে। তারপরে আস্তে আস্তে দেখলাম যে আমার পোস্ট করা যে ভিডিওগুলো দিনে হয়তো 3-4টে করে করে ডিলিট করে দিচ্ছে। তারপরে প্রোফাইল পিকচার চেঞ্জ করে দেবে, নাম চেঞ্জ করে দেবে, মানে ওখানে আর আমার অস্তিত্ব বলতে কিছু থাকবে না। বুলবুলি কিছু দুঃখ করো না। আসলে বলবো, একটা পেজকে যেভাবে বড় করে মানুষ, একটা বাচ্চাকে বড় করার মতো, বাচ্চার পেছনে যেমন সময় না দিলে একটা বাচ্চার একা একা বেড়ে ওঠা সম্ভব নয়, তেমন একটা পেজও তার পেছনে সময় না দিলে সেই পেজটাও গ্রো করে না। তো সেই পেজটা যদি হারিয়ে যায় তাহলে একটা মানুষ কেমন শখ পায়। বুলবুল লিখছে দাদাবাবু কোথায়, বাসায় নেই? না, উনি গ্রামের বাড়িতে আছে। সামনে নির্বাচন, তো ওই জন্যে এই নির্বাচনের আগ পর্যন্ত গ্রামের বাড়িতে থাকবে, মানে সপ্তাহের অর্ধেকটা আমাদের কাছে থাকবে। এখানে এসে হয়তো 3 দিন থাকে, আবার ওখানে 3 দিন থাকে, এরকম। গলাটা কেমন যেন বসে যাচ্ছে। মনে হচ্ছে ল্যাপটপ স্টপ করে দিয়ে দিই। আচ্ছা, বুলবুলকে শুধু একাই দেখতে পাচ্ছি। তো বুলবুল, আমি লাইভটা এখন স্টপ করে দিচ্ছি। লাইভে লোকজন না থাকলে লাইভে থাকতে ভালো লাগে না। ফরদুল লিখছে একটু চা খাও। না ফরদুল, প্রথমত আমার চা খাওয়ার অভ্যাস নেই, আর দ্বিতীয়ত লাইভে লোকজন না থাকলে না শুধু ঘুমই আসে, মজা আসে না লাইভে। ফরদুলের কিছু গলা ঠিক হয়ে যাবে এবং চোখে ঘুম কেটে যাবে। চোখে ঘুম কেটে গিয়ে কি হবে বলো, লাইভে তো লোকজনই নেই।
লাইভের যদি লোকজন না থাকে ঘুমের টাইমে ঘুমিয়ে আসে। কালকে কথা হবে, ঠিক আছে?